আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম শিক্ষার উদ্দেশ্যে এই কোর্সে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন। এখনো পর্যন্ত হায়াত দিয়ে এই পৃথিবীর আলো বাতাসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে আমরা প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে কোরআন শিক্ষার আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিন। এটিকে আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে আল্লাহ তাআলা আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমরা আমাদের এই পঞ্চম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় সাকিন এবং কলকলা সম্পর্কে। খুবই সহজ, ছোট্ট দুইটি বিষয় এবং সাকিনের সাথে আমরা আরজি সাকিন, কলকলার সাথে ৩ প্রকারের কলকলা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা যথারীতি আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো আমরা একটু আপনাদেরকে অবগত করি। আমরা সাকিনের পরিচয়, সাকিন কাকে বলে এটি আমরা জানব। সাকিনের বিভিন্ন রূপ আমরা আজকের ক্লাসে শিখব, যে সাকিনের কতগুলো রূপ হতে পারে। এরপরে আমরা আজকের ক্লাসে সাকিনের উদাহরণ দেখব। আমরা আজকের ক্লাসে আরজি সাকিনের বিবরণ জানব। আরজি সাকিনের উদাহরণগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। আজকের ক্লাসে আমরা কলকলা এর পরিচয় সম্পর্কে আলোচনা করব। ৩ প্রকারের কলকলার যে বিবরণ সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং সর্বশেষ কলকলার হরফগুলো সঠিকভাবে পড়ার জন্য আমরা যদি সময় থাকে অনুশীলন বা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ ধৈর্য ধরে আপনারা থাকবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের আজকের ক্লাসের প্রথম আলোচ্য বিষয় সাকিন। সাকিনের সঠিক অনুশীলন তিলাওয়াতে স্পষ্টতা, ভারসাম্য এবং সৌন্দর্য এনে দেয়। আরবিতে আমরা গতদিন হরকত শিখেছিলাম। সেই হরকতের সাথে অন্য হরফকে যুক্ত করার জন্য আমরা সাকিন ব্যবহার করি। যেখানে সাকিন সেখানে অপ্রয়োজনীয় স্বর নয়। দেখা যায় অনেকে সাকিন ধরে রাখেন, বিভিন্ন ধরনের সমস্যা, একেবারে মাদের মতো করে ফেলেন। এরকম না করে মনে রাখতে হবে যেখানে সাকিন সেখানে অপ্রয়োজনীয় স্বর নয়, অর্থাৎ কোনো স্বর থাকবে না, বরং হরফকে তার প্রকৃত মাখরাজ থেকে স্পষ্টভাবে আদায় করাই ইলমে তাজবিদের দাবি। তো আমরা সাকিন যে কারণে শিখবো সেটা হচ্ছে শুদ্ধ সাকিন যদি আমরা শিখি, সাকিনের যদি শুদ্ধ উচ্চারণ আমরা করি, তাহলে আমাদের তিলাওয়াত ইনশাআল্লাহ সুন্দর হবে। সাকিন হলো তিলাওয়াতে স্থিরতার সৌন্দর্য। এর সঠিক প্রয়োগ কুরআনুল কারীম তিলাওয়াতকে শুদ্ধ এবং প্রাঞ্জল করে। সাকিনের হক আদায় করা শুদ্ধ তিলাওয়াতের অন্যতম মৌলিক শর্ত। সাকিনের সঠিক জ্ঞান ছাড়া অনেক শব্দের উচ্চারণ বিকৃত হওয়ার আশঙ্কা থাকে যদি আমরা সাকিনটাকে সঠিকভাবে না পড়ি। তো সাকিন পড়ার কিছু গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম।
আমরা এখন সাকিন সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। সাকিন কাকে বলে? সাকিন ও যজম একই বিষয়ের দুইটি নাম। অর্থাৎ আপনারা যদি ছোটবেলায় যজম শিখে থাকেন তাহলে সে যজম বলবেন, যদি ছোটবেলায় সাকিন শিখে থাকেন সাকিন বলবেন। আপনি ছোটবেলায় যেটা শিখেছেন সেটাকে পরিবর্তন করার দরকার নেই। আপনি ছোটবেলায় যেই পরিভাষাটা ব্যবহার করেছেন সেটাই শিখবেন ইনশাআল্লাহ, সেটাই বলবেন। তো আমরা স্বাভাবিকভাবে সাকিন বলবো। সাকিন আর যজম মূলত একই। সাকিন হরফ একাকী উচ্চারণ করা যায় না, এজন্য সাকিন বা যজমযুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার মিলিয়ে দ্রুত পড়তে হয়। এই কথাটা আমরা একটু কষ্ট করে মনে রাখবো যে ডান দিকের হরকতের সাথে একত্রে একবার মিলিয়ে দ্রুত পড়তে হয়। এই যে দ্রুত পড়তে হয় এই কথাটা সুন্দর করে মাথার মধ্যে রাখতে হবে। এটি বাংলায় কিছুটা হসন্তের মতো কাজ করে। সাকিনযুক্ত হরফ উচ্চারণের সময় সাকিনকে খুব মজবুতভাবে উচ্চারণ করতে হয় যাতে কোনোভাবেই সাকিন ছুটে না যায়। স্পষ্ট, ক্লিয়ার, লাউডলি খুব সুন্দরভাবে উচ্চারণ করতে হবে যেন সাকিন ছুটে না যায়। সাকিন ছুটে যাওয়া মানে সাকিন যদি স্পষ্টভাবে উচ্চারণ না হয়, সাকিন ছুটে গেলে হরকত তৈরি হয়। যেমন হামজা মিম জাবর আম আছে, হামজা মিম জের ইম আছে, হামজা মিম পেশ আছে। এখন এটাকে যদি আমরা স্পষ্টভাবে উচ্চারণ না করি তাহলে অনেক সময় যেমন আম এরকম জবর হতে পারে, আবার আমি এরকম হতে পারে। এজন্য স্পষ্ট করে ধরতে হবে, আম ছাড়া যাবে না। এটাই আমরা বোঝাতে চেয়েছি যে সাকিনকে খুব মজবুতভাবে উচ্চারণ করতে হবে যেন সাকিন ছুটে না যায়। সাকিন যদি তেলাওয়াতে ছুটে যায় তাহলে হরকত তৈরি হয়, সেই ক্ষেত্রে তেলাওয়াত গায়রে সহি হয়ে যায় এবং এই সমস্যা অনেক মানুষেরই হয়। তো আমরা এটা আগেই বলে দিচ্ছি যে সাকিনকে খুব শক্ত করে ধরতে হবে, সাকিন যেন ছুটে না যায়। সাকিন বা যজম। আমরা আরো একটু স্মরণ করে দিচ্ছি যে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে সাকিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। আমাদের বইতে যে বিষয়গুলো আপনারা দেখবেন যে সবসময় মনে রাখতে হবে, সেগুলো বুঝবেন যে সবসময় মনে রাখতে হবে যদি আপনি সহি তেলাওয়াত করতে চান। আর আমাদের বইতে যেগুলো এই ডিজাইনের মধ্যে যেগুলো লেখা দেখবেন যে জেনে রাখা ভালো, আমাদের বইয়ে যত পৃষ্ঠা আছে 288 পেজ মনে হয়, যত জায়গায় লেখা আছে যে জেনে রাখা ভালো, তত জায়গায় আপনি বুঝবেন যে এটাকে যদি আমরা কোনো ধরনের একটু সমস্যা হয় তবুও তেলাওয়াত সহি হয়ে যাবে। কিন্তু কেউ যদি সুন্দর সুললিত তেলাওয়াত করতে চায় তাহলে তার জন্য এটা জেনে রাখা উচিত। তো এই দুইটা পরিভাষা আমাদের বইতে বারবার আসবে, এজন্য আমরা বলে দিচ্ছি যে সবসময় মনে রাখতে হবে যেটি, এটা সবসময় মনে রাখতে হবে। মনে না রাখলে তেলাওয়াত অনেক ক্ষেত্রে সহি হবে না। আর যেটা জেনে রাখা ভালো লেখা দেখবেন সেটা তেলাওয়াতকে সৌন্দর্যমণ্ডিত করবে। তো সবসময় মনে রাখতে হবে, এটা আমাদের বই 49 নম্বর পৃষ্ঠায় আছে যে সাকিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সাকিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সাকিনযুক্ত হরফ সব সময় তার পূর্বের হরকতযুক্ত হরফের সাথে মিল করতে হবে। এর মাঝে হরকতবিহীন হরফ থাকলে সেগুলো বাদ দিয়ে পড়তে হবে। আমরা এটা কেন আলাদাভাবে উল্লেখ করলাম এবং এটা দ্বারা কি বুঝাচ্ছি আবার দেখেন। একটা পাইলাম যে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি বুঝলাম। আর একটা হচ্ছে সাকিনযুক্ত হরফ সবসময় তার পূর্বের হরকতযুক্ত হরফের সাথে মিল করতে হবে। এখন পূর্বের হরকতযুক্ত হরফের সাথে মিল করতে গেলে মাঝখানে যদি হরকতবিহীন অনেক হরফ থাকে বা যে কয়টাই থাকুক সেগুলোকে বাদ দিয়ে পড়তে হবে। আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখেন লাউ তানালুল বিররা। এখন এই যে লামের উপরে সাকিন, আমরা বলেছি পূর্বের হরকতযুক্ত হরফের সাথে মিল করতে হবে। পূর্বের হরকত আছে অনেক পিছনে, এই লামের উপরে পেশ আছে, তাহলে এই লামকে টেনে নিয়ে যেতে হবে পিছনের এই লাম এর কাছে। এখন দেখেন মাঝখানে কয়টা হরফ আছে? দুইটা আলিফ আছে, একটা ওয়াও আছে। আমরা কি বলেছি যে হরকতবিহীন মাঝখানে যে হরফ আছে সেগুলোকে বাদ দিয়ে পড়তে হবে। তো এটা মনে রাখতে হবে, এটা অ্যাভেলেবেল পবিত্র কুরআনুল কারিমে ব্যবহৃত হয়েছে। আমাদের নাজেরা কোর্সের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় যেগুলো দেখি যে একজন আপু মনে করেন তিলাওয়াত করতেছেন, এখানে লান
লাউ তানালুল বিররা পড়বেন। তো তিনি দেখলেন এখানে একটা ওয়াও আছে, তিনি তখন কি করলেন? লাউ তানালুল এরকম একটু টেনে ফেললেন। না, এরকম টানা যাবে না। মনে রাখতে হবে যে এর মাঝখানে যত হরফ থাক, হরকত বিন সব হরফ বাদ যাবে। এখানে ৩ টা আছে। যদি ৫ টাও থাকে সবগুলো হরফ বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই সাকিন এর পূর্বের এই হরকতযুক্ত হরফকে ধরবে। তাহলে লুল এর মাঝখানে যা আছে সব বাদ। এটা সবসময় মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ পবিত্র কুরআনুল কারিমে এরকম শব্দ অনেক অনেক আছে। এরপরে আপনারা প্রশ্ন করতে পারেন যে উস্তাদ তাহলে এগুলো লেখলো কেন? লেখলো কেন সেটা আরো বিস্তারিত, সেটা অন্য সময় নাজারা করছে বা হিফজ করছে, আমরা বুঝিয়ে দিব যে কেন লেখা হলো। জেনে রাখা ভালো। কি জেনে রাখা ভালো? দুইটি সাকিন পাশাপাশি আসলে প্রথম সাকিনটি বাদ দিয়ে দ্বিতীয় সাকিনকে ধরে পড়তে হয়। দুইটা সাকিন যদি পাশাপাশি দেখা যায় তাহলে আমরা কোনটা পড়বো কোনটা ধরবো? যেহেতু আমাদের সাকিনের ক্লাস, সাকিন সংক্রান্ত যত আলোচনা আছে সেগুলো সুন্দর করে বুঝে নিতে হবে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে লিখে রাখবেন, নোট করে রাখবেন। ক্লাসের শেষে প্রশ্ন উত্তর পর্ব যখন হবে তখন সুন্দর করে প্রশ্ন করবেন যতক্ষণ আপনি বুঝতে না পারছেন। তা আমরা এখানে জেনে রাখা ভালো যে দুইটি সাকিন পাশাপাশি আসলে প্রথম সাকিনটি বাদ দিয়ে দ্বিতীয় সাকিনকে ধরতে হবে। তাহলে এখানে ফিল হুতামা আমরা পড়ছি। এখানে ফাতে ফা ইয়াজের ফি ছিল, ইয়াতে একটা সাকিন ছিল। তা আমরা যেহেতু আপনাদেরকে নিয়ম শিখাইলাম যে প্রথম সাকিন বাদ দিতে হবে, দ্বিতীয় সাকিন ধরতে হবে, এজন্য ফাকে লামের সাথে যুক্ত করে দিবেন। ফিল হুতামা পবিত্র কুরআনুল কারিমে যত জায়গায় আসে, যদি ইস্তিমায়ে সাকিনাইন বা পাশাপাশি দুইটা সাকিন যদি থাকে, প্রথম সাকিন বাদ পরের সাকিনে আমরা যুক্ত করে পড়ব। তাহলে এই দুইটা বিষয় আমরা মনে রাখবো। সাকিনের বিভিন্ন রূপ। আপনারা বলবেন উস্তাদ এটা আবার কি? সাকিনের বিভিন্ন রূপ হচ্ছে আমাদের এই কোর্সে যে সকল আপুরা ভাইয়েরা যুক্ত হয়েছেন, এক একজন এক এক দেশে মহাদেশে থাকেন। আমরা বাংলাদেশে স্বাভাবিকভাবে কলিকাতা সাফার কোরআনগুলো ব্যবহার হয়। কিন্তু আমাদের যেই আপুরা সৌদিতে থাকেন, মিডিল ইস্টে থাকেন, তারা তো এই সাফার কোরআন তাদের ওইখানে নাই। তো যেহেতু এরপরে ইন্টারনেটে যারা পড়েন সেখানে আবার অন্যরকম দেখা যায়। তো কোনটা সাকিন এটা বিভিন্ন রূপ দেখা যায়, একই সাকিন বিভিন্ন সাফাতে আলাদা আলাদা রূপ দেখা যায়। তো আমরা চাই যে আমাদের কাছে যারা কোরআন শিখবেন তারা ইন্টারনেটের ফন্ট হোক আর মিডিল ইস্টের মাদানী মাসাফ হোক অথবা অন্য কোনো মাসাফ হোক অথবা আমাদের দেশের নুরানি কোরআন হোক, যে কোনো কোরআনই হোক না কেন তার কাছে দিলে সে যেন পড়তে পারে। তো সেটার জন্য আমরা এই চিহ্নগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। নুরানি টাইপের কোরআন আপনারা ছোটবেলায় পড়ছেন, এরকম ঘরে চালের মতো সাকিন দিয়া থাকতো, এখনো আছে। এটা হচ্ছে নুরানি টাইপের কোরআনে থাকে। হাফেজি আপনাদের বাচ্চারা যারা হাফেজি হিফজখানায় পড়ে, হাফেজিতে যারা পড়ে তাদের কোরআন খুলে দেখবেন যে তাদের কোরআনে এরকম সাকিন আছে, সাকিনের এই চিহ্নটা ব্যবহৃত হয়েছে। ইন্টারনেটে সব ধরনের ফন্টই পাওয়া যায়, তবে এই ফন্টটা এই রকমের সাকিনটা বেশি, এরকম গোল মতো সাকিনটা ইন্টারনেটে বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন অ্যাপস আপনারা ব্যবহার করবেন, সেই অ্যাপসগুলোতে দেখবেন এরকম গোল চিহ্ন দিয়ে সাকিন লেখা। এটা চিনতে হবে, না হলে তো আপনি পরে আবার উস্তাদ খুঁজতে হবে যে উস্তাদ এইটা কি। এজন্য আমরা আগেই শেখা দিচ্ছি। যারা মাদানী মাসাফের কোরআন পড়েন, সৌদি আরব টাইপের কোরআন যারা পড়েন, তারা দেখবেন যে সৌদি কোরআনের সাফাতে এরকম সাকিন আছে। এই যে সাকিনটা ডান দিক দিয়ে প্রথমে এরকম চিহ্ন আছে। তাহলে সাকিনটা কেমন হতে পারে সেগুলো আমি আপনাদেরকে দেখায় দিলাম, যাতে আপনি নেটে পড়েন আর সৌদি পড়েন আর যেখানেই থাকেন যেখানেই পড়েন না কেন আপনার যাতে সাকিন চিনতে কোনো সমস্যা না হয়। আবারও বলছি, নুরানি টাইপ কোরআনে এরকম সাকিন থাকে। হাফেজি কোরআন যেগুলো ব্যবহৃত হয় হাফেজি কোরআনে এই সাকিনটা থাকে। ইন্টারনেটে সব সাকিনই থাকে, তবে এই সাকিনটা ইন্টারনেটে বেশি থাকে। বিভিন্ন অ্যাপসে এই গোল সাকিনটা, সাকিনের এই গোল চিহ্নটা বেশি ব্যবহৃত হয়। মাদানী মাসাব তথা সৌদি কোরআনে সাকিনটা এরকম লেখা হয়। তো এবার ইনশাআল্লাহ সাকিন চিনতে আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ।
এর বাইরেও যদি কোনো সাকিন পান বা কোনো কিছু সমস্যা হয় আমাকে জানাবেন। সাকিনের উদাহরণগুলো আমরা পরে আলোচনা করব, যেহেতু উদাহরণগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট আপনাদের বোঝার জন্য ২টা উদাহরণ বলছি। বাকি উদাহরণগুলো ক্লাস শেষে আপনাদেরকেই বলতে হবে। যেমন হামজায় কাপ যাবর আক, র যাবর র, মা মিম যাবর মা, আক রমা, আক রমা স্পষ্ট হবে। হামজা র যাবর আও, সিন যাবর সা, লাম যাবর লা, আও সালা, আও। অর্থাৎ প্রত্যেকটা সাকিনযুক্ত হরফকে স্ট্রংলি ধরতে হবে, যেন সাকিন স্পষ্ট বোঝা যায়। এটার দিকে খেয়াল রাখতে হবে। তো এটা আপনাদেরকে দিয়ে আমরা প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। আমরা সাকিনের এই উদাহরণগুলো পরে আসছি। আমাদের নেক্সট আলোচ্য বিষয় আরজি সাকিন। আমরা বলেছি যে সাকিন যেহেতু শিখছি, সাকিনের যত আলোচনা আছে আজকের ক্লাসে শিখতে হবে। তো সাকিনের আলোচনার মধ্যে অন্যতম আলোচ্য বিষয় আরজি সাকিন। শুদ্ধ অক্ফের সৌন্দর্য লুকিয়ে আছে আরজি সাকিন সঠিক আদায়ের মধ্যে। আরজি সাকিন যারা সঠিক সুন্দরভাবে বুঝতে পারে তারাই সুন্দরভাবে অক্ফ করতে পারে। অক্ফের শুদ্ধতা, তেলাওয়াতের পূর্ণতা, আর সেই পূর্ণতার অন্যতম ভিত্তি হলো আরজি সাকিন। ওয়াকফের শুদ্ধতাকে আমরা কেন তিলাওয়াতের পূর্ণতা বলছি? আরবিতে ওয়াকফের যে চিহ্নগুলো ব্যবহৃত হয় বা ওয়াকফ যেখানে করা হয়, সেখানে আমরা স্বাভাবিকভাবে চেষ্টা করি যেন একটা সেন্টেন্স পুরা হয়। তো এটার জন্য আমরা সেভাবে ওয়াকফ করার চেষ্টা করি। এই ওয়াকফ যদি শুদ্ধ হয় তাহলে তিলাওয়াতের পূর্ণতা আসে। আর সেই পূর্ণতার অন্যতম ভিত্তি হলো এই আরজি সাকিন। কোন চিহ্ন থাকলে সাকিন পড়তে হবে সেটা জানা আর কি। তিলাওয়াতের সৌন্দর্য শুধু পড়াই নয়, সঠিকভাবে থামার মধ্যেও নিহিত। আর সেই শিল্পের নাম হচ্ছে আরজি সাকিন। আমাদের যারা বিভিন্ন কোর্সে নাজেরাতে পড়ছেন, দেখা যাচ্ছে কারো কারো অনেক দিন পড়া হয়ে যাচ্ছে, এখনও এই আরজি সাকিনে কারেকশন দেওয়া লাগে যে এখনো আপনার এখানে অক্ষ ঠিক হয়নি। তো এই জন্য তেলাওয়াতের যে সৌন্দর্য এটা আসবে যখন আপনি ঠিকঠাক মতো আরজি সাকিন ব্যবহার করতে পারবেন অক্ষ করার সময়। তখন এটা একটা শিল্প, একটা আর্ট। সুন্দরভাবে কোরআন তেলাওয়াতের একটা আর্ট, যে আপনি কিভাবে অক্ষ করছেন। এই জন্য আরজি সাকিন খুব সুন্দরভাবে শিখতে হবে। আরজি সাকিন কি? আপনারা বলবেন উস্তাদ আরজি সাকিন বারবার বলছেন, আরজি সাকিন কি সেটাই তো বুঝলাম না। আরজি সাকিন হচ্ছে দম ফেলা বা থামার স্থানে যদি জের, জবর, পেশ, দুই জের, দুই পেশ ও গোলহা। দেখেন আমি 7টা জিনিসের কথা বলেছি, 7টা চিহ্নের কথা বলেছি। 7 জবর, পেশ, দুই জের, দুই পেশ, গোলহা। আচ্ছা, এর শুরুতে জের আছে, হ্যাঁ। তাহলে জের, জবর, পেশ 3টা, দুই জের, দুই পেশ, গোলহা 6টা হলো। আচ্ছা, আর গোলহা এ খাড়া জের অথবা গোলহায় উল্টা পেশ, এই 7টা। আপনাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন এমন আসতে পারে যে কয়টি চিহ্ন থাকলে আরজি সাকিন করতে হয়। সেখানে অপশন দেওয়া থাকবে 5টা, 6টা, 7টা, 8টা। সঠিক অ্যান্সার হবে 7টা। আমি কিন্তু এখন বলে দিচ্ছি যে এমসিকিউ পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে। তো যারা ক্লাস করবেন নিয়মিত ইনশাআল্লাহ তাদের জন্য সমস্যা হবে না। আর যারা ক্লাসে গ্যাপ দিবেন তারা হয়তো পাস করতে পারবেন না। এর জন্য একটু খেয়াল করে ক্লাসটা করবেন। তাহলে এখানে আমরা পাচ্ছি আরজি সাকিন করব কখন? যদি এক জের থাকে, যদি দুই জের থাকে, যদি একটা পেশ থাকে, যদি দুইটা পেশ থাকে, যদি জবর থাকে, যদি এই গোল হা এর নিচে যদি এরকম খাড়া জের দেখেন, যদি গোল হা এতে যদি উল্টা পেশ দেখেন, তাহলে এই জায়গাগুলোতে আরজি সাকিন হয়। যদি কারো এই 7টা বিষয় মনে না থাকে, যে উস্তাদ এই 7টা আমার মনে রাখা কষ্টকর, মাথার মধ্যে ক্যাচ করে না, মনে রাখতে পারি না। তো যদি কেউ এমন হয় যে আমি মনে রাখতে পারছি না, তখন তার জন্য এখানে নিচে একটা লাইন আমাদের বইতে 50 নম্বর পৃষ্ঠায় যাবেন, এখানে আমরা লিখে দিয়েছি যে শুধু দুই জবর ও মাদ ছাড়া যত স্থান আছে সব স্থানে আপনি আরজি সাকিন বানায় ফেলবেন। অক্ষ করার সময় যদি দেখেন দুই জবর নেই
ওয়াকফ করার সময় যদি দেখেন মাদ নেই, আর যে কোনো চিহ্ন আছে, সেখানে আপনি এখন সাকিন দিয়ে দিবেন। এটা হচ্ছে তাদের জন্য যাদের বয়স হয়ে গেছে, যাদের আরজি সাকিনের এই স্বাদটা মনে রাখা কষ্টকর, তাদের জন্য বলছি যে শুধু ২ জবর আছে কিনা এটা দেখবেন, আর মাদ আছে কিনা এটা দেখবেন। না থাকলে সেখানে সাকিন দিয়ে দিবেন। আর যাদের মেধা এখনো শার্প আছে, বয়স কম আছে, পড়লে মনে থাকে, তারা এই স্বাদটা মুখস্থ করবেন যে এই স্বাদ চিহ্ন থাকলে আরজি সাকিন বানাইতে হয়। এবার আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। কারণ এটা তো বললাম থিওরি, এবার প্র্যাকটিক্যালে আসেন কিভাবে পড়তে হবে। আমরা এখানে কয়েকটা অক্ষর দেখতে পাচ্ছি লাল কালার, মূলত এই জায়গাগুলোতে আমরা আরজি সাকিন দেখাবো। প্রথম আরজি সাকিন জের এর ক্ষেত্রে আরজি সাকিন, জের থাকলে, হ্যাঁ, এখানে আছে ওয়াস-সামাই ওয়াত-তারিক। আমরা এখানে তরিক কফে সাকিন দিলাম, এই যে তরিক। কেন সাকিন দিলাম? এই যে এখানে জের ছিল, ৭ চিহ্নর ১ চিহ্ন। এরপরে যখন পেশ থাকবে তখন সাকিন। দেখেন পেশের ক্ষেত্রে আরজি সাকিন। যেমন এরপরে আয়াতটা যদি আমরা পড়ি, ওয়ামা আদরাকা মাত-তারিক। আমরা এখানে কফে সাকিন দিলাম। কেন সাকিন দিলাম? যেহেতু পেশ আছে, আমরা ওই ৭ চিহ্নের ১ চিহ্ন, পেশ থাকলে সাকিন হবে। ২ পেশের ক্ষেত্রে আরজি সাকিন, ২ পেশ। এরপরে ৩ নম্বর এই আয়াতটা দেখেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমরা জুয়াতে সাকিন দিলাম, এই যে পরে আমি লিখে দিয়েছি দেখেন। এগুলো বাসায় বইটা বের করে প্র্যাকটিস করবেন যে এরকম ভাবে ২ পেশ থাকলে এরকম ভাবে সাকিন দিতে হবে। বইটা বের করবেন, দেখবেন, পড়বেন। হাফিজ। এরপরে জবরের ক্ষেত্রে আরজি সাকিন, জবরের ক্ষেত্রে। তাহলে আমরা ৪ নম্বর এই আয়াতটা দেখি, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। কফে সাকিন দিলাম, কেন? জবর আছে, এই যে খুলিক পরে রেখে দিছি আমি এখানে। তার মানে প্রত্যেকটাতে এই পরে যে শব্দগুলো লেখা আছে, যেভাবে সাকিন দেওয়া আছে এইভাবে সাকিন পড়তে হবে। এখানে গেল ৪টা, বাকি ৩টা, এই যে বাকি ৩টা। ২ জেরের ক্ষেত্রে আরজি সাকিন। যদি ২ জের থাকে, কোন জায়গায় থাকবে? যেখানে আমি থামবো সেইখানে, থামার জায়গা যদি ২ জের থাকে। তো আমরা এই আয়াতটা পড়ি, খুলিক মিন মাইন দাফিক। আমরা এখানে সাকিন দিলাম, কেন সাকিন দিলাম? এই যে ২ জের আছে থামার জায়গায়, এজন্য সাকিন দিলাম। হায়ে উল্টা পেশ যদি থাকে থামার জায়গায় সাকিন দিতে হবে। যেমন এই আয়াতটা যদি আমরা পড়ি, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ। হাতে সাকিন দিছি, কেন দিছি? কারণ হাতে উল্টা পেশ আছে। এরপরে হায়ে খাড়া জের, থামার জায়গায় যদি হায়ে খাড়া জের থাকে, যেমন ইল্লা বিইযনিহি, বিইযনিহি। দেখেন এই যে পরে লিখে দিছি, এটা পড়তেছি। তাহলে এরকম যদি হায়ের নিচেই খাড়া জের থাকে, তাহলে সাকিন দিয়ে পড়তে হবে থামার জায়গায়। তাহলে থামার জায়গায় এই ৭ চিহ্ন থাকলে সাকিন দিয়ে পড়তে হবে। এর নাম হচ্ছে আরজি সাকিন। এই উদাহরণগুলো বইয়ের ৫০ নম্বর পৃষ্ঠা, এই যে ক্লাস রেকর্ড যখন দেখবেন ৫০ নম্বর পৃষ্ঠা, ৫০ নম্বর পৃষ্ঠায় যাবেন আর এই উদাহরণগুলো দেখবেন যে ২ জের থাকলে এরকম সাকিন দিতে হয়, হাতে উল্টা পেশ থাকলে এরকম সাকিন দিতে হয়, হাতে খাড়া জের থাকলে এরকম সাকিন দিতে হয়। তার আগেরগুলো এরকম দেখবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ গোটা কোরআন যখন আপনি পড়বেন, সারা জীবন আপনাকে আরজি সাকিন পড়তে হবে। এবং আরজি সাকিন এত বেশি পড়তে হবে যে ১ পৃষ্ঠায় মনে করেন অন্তত প্রায় ১০ বার ১৫ বার আপনাকে আরজি সাকিন পড়তে হবে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি এখানে
এই 7টা উদাহরণ প্র্যাকটিস করেন। গোটা কোরআনে আপনার হাজার হাজার আরজি সাকিনে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আশা করি আরজি সাকিন আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় 3 নম্বর যে আলোচ্য বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কলকলা। কলকলার শুদ্ধ আদায় কোরআন তেলাওয়াতে প্রাণবন্ততা, স্পষ্টতা এবং সৌন্দর্য এনে দেয়। কলকলার হরফগুলো যদি আমরা ঠিকঠাক মতো আদায় করি, এটা তেলাওয়াতের মধ্যে আলাদা একটা সৌন্দর্য নিয়ে আসে। যে কলকলার নিয়ম আয়ত্ত করে তার তেলাওয়াতে হরফগুলো স্পষ্ট হয়, ভারসাম্যপূর্ণ হয় এবং আকর্ষণীয়ভাবে প্রকাশ পায়। এজন্য কলকলাগুলো শিখতে হবে। কলকলার যে হরফগুলো আছে সেগুলো যদি আমরা সুন্দর করতে চাই, স্পষ্ট, ভারসাম্যপূর্ণ, আকর্ষণীয় করতে চাই, কলকলার শিখতে হবে। কলকলার সঠিক আদায়ে হরফ জীবন্ত হয় আর শুদ্ধ তিলাওয়াতে প্রকাশ পায় পবিত্র কুরআনুল কারীমের অপূর্ব সৌন্দর্য। তো আমরা যদি কলকলাগুলোকে ঠিকঠাক মতো আদায় করি, তার মানে এই হরফগুলোকে আমরা জীবন্ত হরফের মতো আদায় করছি। এজন্য ভালো ভালো কারি যারা দেখবেন তাদের তেলাওয়াত শুনলে মনে হয় শুনতেই থাকি। আর আমাদের মতো যারা দুর্বল তাদের তেলাওয়াত একটু শুনলে মনে হবে না কি তেলাওয়াত করে, আর শুনতে ভালো লাগে না। তার মানে যারা যত সুন্দর করে হরফগুলোকে তেলাওয়াত করেন, নিয়মগুলোকে ফলো করেন, তাদের তেলাওয়াতের মধ্যে মাধুর্যতা আসে। যারা যত বেশি আন্তরিকতার সাথে তেলাওয়াত করেন, তেলাওয়াতের মধ্যে তত বেশি আধ্যাত্মিকতা আসে। এজন্য কারো কারো তিলাওয়াত ঘন্টার পর ঘন্টা মানুষেরা শুনতে মন চায়, মনে হয় শুনেই যায়, কারণ তারা এগুলো ঠিকঠাক মতো ফলো করে। তো আপনিও যদি চান, আমিও যদি চাই যে আমার তেলাওয়াত এরকম শুদ্ধ, সুন্দর, আকর্ষণীয় হোক, তাহলে কলকলা আপনাকে শিখতে হবে। আমরা কলকলার হরফ দেখেন, স্লাইডের দিকে তাকাইলে দেখতে পারবেন যে লেখা আছে কলকলার হরফ 5টি। তার মানে খুবই সহজ বিষয়। 29 হরফের মধ্যে মাত্র 5টা হরফ। আপনার এমনিই মনে থাকবে, আমি না বললেও মনে থাকবে। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই। পরীক্ষাতে অ্যাটেন্ডেন্সে নাম্বার আছে, 20 নাম্বার আছে, এজন্য অ্যাটেন্ডেন্সগুলো আমরা সংরক্ষণ করছি। যারা ক্লাস করবেন, ক্লাসের প্রত্যেক ক্লাসে 1 নাম্বার করে আছে, এজন্য আপনারা ইনশাআল্লাহ নিয়মিত ক্লাস করবেন। আচ্ছা, আমরা কলকলার যে হরফ, কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম এবং দাল। এই 5টা হচ্ছে কলকলার হরফ। আপনারা বলবেন, উস্তাদ বারবার কলকলা কলকলা বলছেন, কলকলা কি? এটাই তো বুঝলাম না। কলকলা অর্থ হচ্ছে ধাক্কা দেয়া, কম্পন, স্পন্দন, প্রতিধ্বনি, ইকো হওয়া। আপনারা দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে মাইকে সাউন্ড ইকো হয়, প্রতিধ্বনি হয়। এই যে ইকো হওয়া, এটাই হচ্ছে কলকলা। তো এই 5টি হরফে সাকিন বা আরজি সাকিন হলে, দেখেন সুন্দর করে আমি লিখে দিয়েছি যে সাকিন যদি হয় অথবা যদি আরজি সাকিন হয়। আরজি সাকিন তো আর দেখা যাবে না, অতফের সময় দিতে হবে। তো সাকিন হোক আর আরজি সাকিন হোক, কলকলা করতে হবে। বাকি হরফ যেগুলো আছে সেগুলোতে কলকলা হবে না। তার মানে অনেকের গয়নে কলকলা চলে আসে, অনেকের বিভিন্ন হরফে কলকলা আসে, যেগুলোতে নাই এগুলোতে কলকলা করা যাবে না। কলকলা হবে শুধুমাত্র এই 5 হরফে। কলকলা মানে ধাক্কা দেয়া, কম্পন, প্রতিধ্বনি। তো কিভাবে করতে হবে আমরা তার আগে তার আরো একটি বিষয় আলোচনা করি। মনে রাখতে হবে। মনে রাখতে হবে মানে আপনাদেরকে বলছিলাম যে আমাদের বইতে যত জায়গা দেখবেন মনে রাখতে হবে লেখা আছে, তত জায়গা বুঝবেন যে এটা আপনাকে মনেই রাখতে হবে, না হলে পড়াটা সহি হবে না। তাহলে কি মনে রাখতে হবে? এটা আছে 51তম পৃষ্ঠায়। কফ হরফে কলকলা করা আবশ্যক, সুন্দর করে কলকলা করতে হবে। আর বাকি 4টি হরফে কলকলা করা জায়েজ। কোনো কোনো বর্ণনা মতে কলকলার 5টি হরফের মধ্যে কফ এবং তোয়া, এই 2টি হরফের কলকলা মোটা হবে এবং সামান্য জবরের আভাস পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে যেন পরিপূর্ণ জবর প্রকাশ না পায়, মানে আবার যেন জবরের আভাস দিতে যায়, আবার যেন জবর না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আর বাকি যে 3টা হরফ আছে বা, জিম, দাল, এই 3 হরফের কলকলা চিকন হবে এবং সামান্য জেরের আভাস পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে যেন পরিপূর্ণ জের প্রকাশ না পায়। তো আমরা এটা খেয়াল করব, এটা একটু প্র্যাকটিস করব। আপাতত আমরা
এটা যদি এটা যদি একটু প্র্যাকটিস করি তাহলে চলে আসবে ইনশাল্লাহ। তো আজকে এই মোটা বারিক এগুলো আমরা করছি না, আমরা এর পরের অংশে যাচ্ছি। তো আমরা এখান থেকে মনে রাখবো যে কফ তোয়া মোটা হবে কলকলা, আর বা জিম দাল কলকলা বারিক হবে। মোটা হবে মানে কিছুটা জবরের আভাস পাওয়া যাবে, বারিক হবে মানে কিছুটা জেরের আভাস পাওয়া যাবে। তো এটা আমরা আরো পরে প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। আজকে আরো যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কলকলা ৩ প্রকার। ৩ প্রকার কলকলা। তার প্রথম প্রকারের নাম হচ্ছে কলকলায়, কোনো তাজবিদের বইয়ে লেখা আছে কলকলায় কুবরা, কোনো তাজবিদের বইয়ে আছে কলকলায় আকোয়া। এখন আপনার কুবরারও দরকার নাই, আকোয়ারও দরকার নেই। আমরা আমাদের কোর্সে সম্ভবত শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদেরকে পরিভাষা মুখস্থ করাবো না, আপনাদেরকে নিয়মকানুন মুখস্থ করাবো। আপনাকে যদি আমি বলি যে কলকলায় কুবরা মনে রাখেন, কলকলায় সুগরা, উস্তা, আকোয়া, কাবি এগুলো যদি মনে রাখেন তাহলে আপনি এটা মনে রাখতে যে আপনার তিলাওয়াতের যে আগ্রহ ছিল সেটা হারা যাবে। আপনি এই সব বাদ দেন, পরিভাষা বাদ। বলবেন উস্তাদ তাহলে পরিভাষা লিখছেন কেন? তাজবিদের কিতাবে লেখা থাকে তাই লিখছি, যাতে আমাদের কাছে কেউ শিকার পরে এই পরিভাষাটা অপরিচিত মনে না হয়। তো কলকলার প্রথম প্রকার হচ্ছে কলকলায় কুবরা বা আকোয়া, যেটা বলেন না কেন সংক্ষেপে দেখেন ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিচ্ছি বড় কলকলা। বড় তার মানে আপনি শুধু মনে রাখবেন যে বড় কলকলা। আর যারা মনে রাখতে পারেন তারা রাখবেন, বাট যাদের জন্য কষ্ট হয় দরকার নাই, নাম টাম সব বাদ, মনে রাখবেন বড় কলকলা শেষ। বড় কলকলা কি? এটা সবচেয়ে ভারী হবে। এটা কখন হবে? যখন তাসদিদ যুক্ত কলকলার হরফের উপর অক্ফ করা হবে। তাসদিদ যুক্ত কলকলার হরফে যখন অক্ফ করব তখন এই বড় কলকলা করতে হবে ভারী করে। কেমন? আমরা সূরা লাহাব পড়ি না? সূরা লাহাবের মধ্যে আমরা বলি ওয়াতাব, একেবারে স্পষ্ট করে, সুন্দর করে, জোরে সোরে এই যে কলকলাটা করতে হবে, এটার নাম হচ্ছে বড় কলকলা। আশা করি বুঝতে পেরেছেন। সূরা লাহাবের প্রথম আয়াতেই আপনি সুন্দর করে পড়েন, হ্যাঁ, যে আবি লাহাবিউ ওয়া তাব, এটাই হচ্ছে বড় কলকলা। এরপরে আছে বিল হক। তো এরকম যে কলকলাগুলো আছে তাসদিদ যদি থাকে থামার সময় তাহলে সেটা হচ্ছে বড় কলকলা। ২ নম্বরটা কি? ২ নম্বর হচ্ছে দেখেন নাম আছে কলকলায় উস্তা, কলকলায় কাভি, নাম বাদ দেন। আপনি মনে রাখবেন মাঝারি কলকলা, মিডল কলকলা, মিডল ক্লাসের। তো সেটা কি? এটা হচ্ছে ওই যে কুবরা বা বড় যেটা, সেটার তুলনায় একটু হালকা হবে, অর্থাৎ অত বেশি প্রেসার দেয়া লাগবে না। এটা কখন হবে? যখন সাকিনযুক্ত কলকলার হরফের উপর আমরা অক্ষ করব তখন এই কলকলাটা করতে হবে। যেমন সূরা ফালাক আপনারা পড়েন, তারপরে আপনারা সূরা নাস পড়েন। নাসের বিশেষ করে ফালাকের মধ্যে, সূরা ফালাকের মধ্যে আমরা এটা পড়ি। সূরা নাসের মধ্যে নাই, সূরা ফালাকের মধ্যে আমরা পড়ি। যা আপনি পড়ছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, এই যে কফ আমরা পড়ছি, এরকম কফে যখন সাকিন থাকবে, অর্থাৎ কলকলার হরফে যখন সাকিন থাকবে তখন এটা হচ্ছে কলকলায় উস্তা বা মাঝারি কলকলা। এরপরে ফালাক, খলাক মাঝারি। আরেকটা কলকলা আছে যেটাকে বলে ছোট কলকলা, আরবি নাম হচ্ছে কলকলায় সুগরা, আবার কোন কোন তাজবিদের কিতাবে কলকলায় যাইফ, দুর্বল কলকলা রাখে। তো আমরা এটার দরকার নেই, আমরা মনে রাখবো ছোট কলকলা। এটা উস্তার তুলনায় আরো হালকা হবে, অর্থাৎ মাঝারিটার তুলনায় আরো একটু হালকা হবে। এটা কখন হবে? যখন কলকলার হরফটি শব্দের মাঝে সাকিনযুক্ত অবস্থায় থাকবে। যেমন আমরা পড়ি আলাম নাজআল লাহু আইনাইন, এতটুকু আদায় করলে হয়ে যাবে। এখন এইখানে আমার বেশি প্রেসার দেওয়ার দরকার নেই, যে আলাম নাজআল এত প্রেসার দেওয়ার দরকার নেই, যেহেতু এটা তেলাওয়াতের মাঝে আছে, আয়াতের মাঝে আছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে ছোট করে আদায় করলে এটার হক আদায় হয়ে যাবে। এটার নাম ছোট কলকলা। আলাম নাজআল লাহু, স্বাভাবিক একটু কলকলা করে পড়ে যাবে, এটা হচ্ছে ছোট কলকলা। তাহলে ছোট কলকলা আবার বলছি,
যদি শব্দের মাঝে কলকলাতে সাকিন থাকে সেটা হবে ছোট। যদি কলকলার হরফে সাকিন থাকে শব্দের শেষে, যেখানে অক্ফ করব অক্ফের জায়গায়, তাহলে সেটা হবে মাঝারি। আর অক্ফের জায়গায় যদি কলকলার হরফে তাসদিদ থাকে সেটা হবে বড় কলকলা। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ বিষয়। একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর আমরা প্র্যাকটিস করব আজকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণগুলো দেওয়া আছে। উদাহরণগুলোর মধ্যে আমরা পোর বারিকের প্র্যাকটিস আজকে করব না। যে দুইটা হরফ আপনাদেরকে দেখাইছি, যে দুইটা হরফ পোর হয়, তিনটা হরফ বারিক হয়, এই প্র্যাকটিস করব না, কারণ প্রথম দিনে আমরা যদি এই প্র্যাকটিস করি তাহলে অনেকের জন্য কষ্ট হয়ে যাবে। বাট আমরা তিন প্রকারের কলকলাটা প্র্যাকটিস করব, সাকিনটা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তো আমি একে একে আপনাদেরকে ডাকছি, একটু রেসপন্স করবেন কষ্ট করে এবং পড়বেন। কোনো ভয় নেই, ভীতি নেই, আশঙ্কা নেই, কোনো ধরনের সমস্যাও নেই। একটু কষ্ট করে পড়বেন ইনশাআল্লাহ। আমরা আজকে শুরু থেকে ডাকব। আমরা একদিন নামের প্রথম অক্ষর যেটা আছে সেটার শেষ দিয়ে ডাকি, একদিন শুরু থেকে ডাকি, যাতে একজনই প্রত্যেকদিন প্রথম না হয়, আবার একজনই প্রথম মানে প্রত্যেকদিন শেষে না হয়। তো আজকে আমরা শুরু থেকে ডাকছি। আব্দুল বাতেন ভাইয়া শুনতে পান আমাকে? বলেন। এখান থেকে প্রথম থেকে কলকলার হরফ উচ্চারণ করেন। সাকিনও হয়ে যাক, কলকলা হয়ে যাক। আক, কফে কলকলা। আরো স্পষ্ট করতো। হুম। এক, ওক। হয় না তো, আসে না, কলকলা এখনো আসে নাই। বাক, হ্যাঁ, এখনো আসে নাই। ধাক্কা দি গলার মধ্যে, এটা একটু প্র্যাকটিস করলে আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওক, এরকম। বাচ্চারা বাচ্চারা আগে আমাকে শুনেন, আগেই পড়ার দরকার নাই। বাচ্চারা যখন ফুটবল খেলে, ফুটবল ওয়ালের সাথে যদি লাথি দেয় ফেরত আসে না, এরকম শব্দ অক্ষরটা ফেরত আসবে। তো এটার নাম হচ্ছে কলকলা। তো আপনি একটু প্র্যাকটিস করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আলফি রাশিদ আইডি দিয়ে ক্লাস করছেন, শুনতে পান আমাকে? আলফি রাশিদ, বিউটি আক্তার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি এখান থেকে বলেন, এই যে এটা থেকে। আচ্ছা, তা বউ এরকম বলবো না, ওই যে এটা এরকম বলবো না হচ্ছে, আমরা যে একটু আগে বললাম যে তিনটা হরফ আছে জেরের দিকে যাবে, তার মধ্যে বা একটা, তা বে, জেরের দিক যাবে, হ্যাঁ, তা বে। তারপরে হুম, এই তো, সুন্দর। একেবারেই জের বানাবো না, বাট জেরের দিকে যাবে। আগে যেমন জবরের দিকে যাচ্ছিল ওর এখন যাবে না। এই তো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এরকম যদি থামার জায়গায় কলকলার হরফে সাকিন থাকে তাহলে সেটা কোন প্রকারের কলকলা করতে হবে? মাঝারি। কোন প্রকারের কলকলা হবে? মাঝারি। অনেক বেশি প্রেসারও দেওয়ার দরকার নেই, আবার একেবারে আস্তেও করার দরকার নেই, মাঝামাঝি করতে হবে। ঠিক আছে, আপনার সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। বিউটি আক্তার আপু শুনতে পান আমাকে? বিউটি আক্তার আপু, ফরিদা ইয়াসমিন আপু, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, এখান থেকে বলেন, এই যে এটা থেকে বলেন। না, না, এই যে আমার কারসার দেখেন, দেখা যায় না? দ্বিতীয় লাইনের শেষটা। ভূত কেন গেলেন? আপনি এইখানে দেখেন, এই যে দ্বিতীয় লাইনের শেষেরটা বলেছি। বাম পাশেরটা, বাম পাশেরটা। ইজ কেন হলো? এখানে কি জের আছে? হ্যাঁ, আরেকটা?
দে না, সরাসরি এরকম না। আজ, ইজ, উজ, এরকম, হ্যাঁ? একেবারে যদি আপনি দে কে বানায় দেন তাহলে জের হয়ে যাবে। জের হবে না। ঠিক আছে? জেরের দিকে যাবে বাট জের হবে না। আর কলকলা এখনো স্পষ্ট হয়নি। দালটা আবার বলেন তো এই আদ, এটা বলেন তো? আদ, ঈদ, ধাক্কা দেন। উদ, বলেন উদ। হ্যাঁ, হচ্ছে। বাট আরো প্র্যাকটিস করলে আস্তে, আস্তে সঠিক ফরমেটে সঠিক জায়গায় চলে আসবে। আপনি বুঝতে পারছেন? হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো পুরোপুরি জের না হয় খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা। তারপরে ফারজানা আক্তার আপু, ফারজানা আক্তার আপু, ফারজানা আক্তার আপু শুনেন। ফৌজিয়া কাশেম আপু, ওয়ালাইকুম আসসালাম। বলেন। ফৌজিয়া আপু বলেন। আবার বলেন। আচ্ছা, এখানে বা তো মাঝখানে আছে। এখানে ৩ প্রকারের কলকলার কোন প্রকারের হবে বলেন? ছোট কলকলা। এই তো বুঝে ফেলছেন। মাশাআল্লাহ। তাহলে এবার বলেন, আর এখানে মোটা কলকলা হবে না চিকন কলকলা হবে? চিকন হবে। তাহলে এবার পড়েন। সাবহা, তাই না? ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। সুন্দর হয়েছে। গাজী রশিদ ভাইয়া শুনতে পান? আপনি বলেন, দ্বিতীয়টা বলেন। না, না, ওই ১ম লাইনের দ্বিতীয়টা। আবার বলেন। কদ, এই তো মোটামুটি প্র্যাকটিস করলে চলে আসবে। বাট নিয়ম তো বুঝতে পারছেন? জি, অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। ইসমতারা আপু শুনতে পান? ইসমতারা আপু বলেন, ৩ নাম্বারটা বলেন। ইকরা, আচ্ছা। আর পড়ার দরকার নেই। আপনি বলেন ইকরা, এই কলাটার এই হরফটা বিশ্লেষণ করেন। এটা কোন প্রকারের কলকলা আর মোটা নাকি চিকন সেটা বলেন। হ্যাঁ, আর কোন প্রকারের কলকলা? না, কুবরা হলো না। কুবরা হইলে কি বলেছিলাম? তাসদিদ থাকবে। কুবরায় কি থাকবে? আর তাসদিদ থাকবে কোথায়? থামার জায়গায়। কোথায় থাকবে? থামার জায়গায় থাকবে। মোটা হরফ হইছে। মোটাতে সমস্যা নাই। তাহলে থামার জায়গায় তাসদিদটা হচ্ছে, যেহেতু মাঝখানে আছে সেহেতু আমরা এটাকে ছোট যে কলকলা আছে ছোট কলকলা হিসেবে পড়বো, বাট এটা মোটা পড়বো। মনে থাকবে? ইনশাআল্লাহ। সুন্দর হয়েছে। আচ্ছা। আ আপনি কোন আইডি দিয়ে, আচ্ছা আপনার কাছে আসবোই তো, এখনই আপনার নাম, এখনই আপনার নাম টানে আছে। জ্যাক অ্যান্ড ফিল দ্য হিউম্যান। এইটা তো, এটা আমরা চেঞ্জ করব কিভাবে? এটা তো আপনার ওইখান থেকে যেটা লেখা আমাদের এখানে সেটা ওঠে। এখানে তো আমাদের কিছু করার নাই। এটা আপনি যে আইডি দিয়ে ঢুকছেন সেই আইডি আমাদের এখানে লেখা আসে। এটা আমরা কিছু করতে পারব না। এটা আপনার ওইখান থেকেই করতে হবে। কাউকে দিয়ে একটু চেঞ্জ করা নিবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি পড়েন। এই যে আপু যে সুন্দর করে পড়লেন, ইসমাতারা আপু, তার পরের লাইন পড়েন। ২য় লাইন। ২য় লাইনে ১ম টা পড়েন। বলেন। তো কলতলা তো হলো না। শুধু তো সাকিন হলো। কলতলা ধাক্কা দেন। নো তো ফাকিন। হুম।
আচ্ছা, এই কলকলা কি মোটা কলকলা না চিকন কলকলা? তোয়া হরফ কি তোয়া হরফ কি মোটা না চিকন? হুম, আচ্ছা মাঝারি না। ওইটা আবার একবার আরকি স্লিপিং মানে মিস্টেক হয়ে গেছে বলাটা। ওইটা যেহেতু এটা মাঝে আছে এটা ছোট হবে, হ্যাঁ? আর তুয়া আর কফ এটা হচ্ছে মোটা হরফ। তো এটা মোটা কলকলা। ঠিক আছে? তো একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ চলে আসবে। আমরা জাস্ট আজকে ধরায় দিচ্ছি। এরপরে প্র্যাকটিস করে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। তারপরে জান্নাত আক্তার আইডি দিয়ে ক্লাস করছেন। পড়েন। এর পরেরটা পড়েন। জান্নাত আক্তার আইডি দিয়ে কথা বলেন। আচ্ছা, কণিকা খানম আপু বলেন। কণিকা খানম আপু শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয় লাইনের মাঝেরটা বলেন। না, না ওর পরেরটা। এই যে যেটায় আমার কার্সর নড়ে। দেখেন এই যে মাঝে। হাজটা আজরন, আজ, হাজ না। আবার বলেন। হাজ না, আজ, আজ। হ্যাঁ, আজরন, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা কোন প্রকারের কলকলা? ছোট কলকলা। মাঝখানে আছে। এজন্য এটা ছোট কলকলা। আর এটা হচ্ছে বারিক হবে। আপনাকে যখন ডেকেছিলাম তখন কথা বলতে হবে। যাকে যখন ডাকবো তখন রেসপন্স করতে হবে। আচ্ছা, বলেন আপনি তারপরেরটা বলেন। বানান করার দরকার নেই, আপনি পড়লেই হবে। বলেন। আচ্ছা, আমরা আরজি সাকিনে কি পড়াইছিলাম? শেষে যদি ২ পেজ থাকে কি করতে হবে? কফে এখানে আলিফ আছে একটু টানেন। ক টান দেন এক আলিফ। আচ্ছা, এইবার আপনার কাছে প্রশ্ন এখানে কোন প্রকারের কলকলা হবে? বড়, মাঝারি নাকি ছোট? বুঝি নাই। কেন ছোট হবে বলেন? বা এক আলিফ টানে পড়তে এটা কোথায় লেখা আছে? আপনি বোঝেন নাই। খেয়াল করেন। এখানে আচ্ছা দেখি আমরা আরেকজনকে জিজ্ঞেস করি। দেখি আর কেউ পারে কিনা। আচ্ছা, এটা কেউ বলতে পারবেন এমন কেউ থাকলে হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, কে বলছেন? নামটা বলেন। নাসিমা পারভীন। এটা কোন প্রকারের কলকলা? মাঝারি কলকলা। কেন মাঝারি হলো? নাসিমা আপু বলেন। জি, যেহেতু এটা অক্ফের জায়গায় সাকিন হচ্ছে। অক্ফের জায়গায় যেহেতু সাকিন হচ্ছে সেহেতু এটা হচ্ছে মাঝারি কলকলা। আর ওয়াকফের জায়গায় যদি তাসদিদ থাকতো সেটা হচ্ছে বড় কলকলা। আর কলকলার হরফটা যদি শব্দের মাঝখানে থাকে সেটা হচ্ছে ছোট কলকলা। নাসিমা আপুকে ধন্যবাদ। জান্নাত আক্তার আইডি দিয়ে আপনি যে এখন কি বুঝতে পারছেন এটা কোন প্রকারের কলকলা হবে? এই তো জায়গায় আসছে। হ্যাঁ, শেষে থামার জায়গায় সাকিন এজন্য এটা মাঝারি কলকলা। সুন্দর। বড় কলকলা যদি থামার জায়গায় তাসদিদ থাকে তাহলে? ওইটা ছোট কলকলা। ওইটা ছোট কলকলা। হ্যাঁ, ওইটা ছোট কলকলা। এখন কি আপনি বুঝতে পারছেন? ঠিক আছে, ধন্যবাদ। না বুঝতে পারলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। যতক্ষণ না বোঝেন আপনারা বলবেন। আচ্ছা, তারপরে খাদিজা খান আইডি দিয়ে। খাদিজা খান আইডি দিয়ে ক্লাস করছেন। আপু আপনি স্পিকার অন করেছেন বাট আপনাকে শোনা যাচ্ছে না।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ২য় লাইনের শেষেরটা বলেন। ২য় লাইনের শেষেরটা বলেন। হ্যাঁ, আল ঠিক আছে। তারপরে? আরেকটু জোরে বলেন। কফ তো কলকলা হচ্ছে না। শুধু সাকিন হচ্ছে। আল ফালাক। আপনি ধাক্কা দিয়ে পড়েন তো। ফালাক। জিহ্বাটা বাড়ি খাবে। আবার জিহ্বার গোড়া। এই তো আস্তে, আস্তে আসতেছে। বাসায় প্র্যাকটিস করবেন। এখনো আসে নাই। ফালাক। কফ। ফালাক। বলেন। হ্যাঁ, এই তো, এই যে এরকম ভাবে প্র্যাকটিস করতে, করতে চলে আসবে ইনশাআল্লাহ, টেনশন নাই। এবার আপনি বলেন এটা কোন প্রকারের কলকলা? কোন প্রকারের কলকলা তাই বলেন। বলতে পারবেন? না পারলেও সমস্যা নেই। হ্যাঁ? মাসুরা খানম আপু শোনেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। এটা কোন প্রকারের কলকলা বলেন? মাসুরা খানম আপু? মাঝারি কলকলা। কারণ থামার জায়গায় সাকিন দিচ্ছি। এজন্য এটা মাঝারি। খাদিজা আপু কি এখন বুঝতে পেরেছেন? আচ্ছা। মাসুরা খানম আপু এর পরেরটা পড়েন। সে আবার ক, ক, ব এরকম হবে কি? নাকি অ, ক, বে? জেনের দিকে যাবে, হ্যাঁ? হ্যাঁ, এরকম হবে। কারণ হচ্ছে এটা ওই ৩ হরফের মধ্যে একটা। ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে মাজিবুর আইডি দিয়ে ক্লাস করছেন। যখন উনি বলছে তখনই সাথে, সাথে একসাথেই বলবেন। আলাদা করে হ্যাঁ, তো আপনারা একেক সময় একেক সময় একেক জায়গায় থাকলে হবে না। ঠিক আছে? যখন ডাকবো পরে সিরিয়াল ব্রেক করলে শেষে আবার ডাকবো তখন আবার বলবেন। ঠিক আছে? মাঝখানে কথা বলা যাবে না। আমরা যে সিরিয়ালে পড়ানি এই সিরিয়ালে যাইতে দেন। যদি কারো মিস হয়ে যায় আমরা শেষে আবার তাদেরকে সুযোগ দিব। ডাকবো। তখন আবার পড়া দিতে পারবেন। সমস্যা নেই। বাট আমরা স্বাভাবিকভাবে সিরিয়াল ভঙ্গ করব না। আচ্ছা, মাজিবুর আইডি দিয়ে ক্লাস করছেন আমাকে শোনেন। ইমরান হুসাইন ভাইয়া শোনেন। গাড়িতে আছেন। আচ্ছা তাহলে আপনি শুনতে থাকেন শুধু, হ্যাঁ? ইনশাআল্লাহ। ঠিক আছে। নূর নবী আইডি দিয়ে ক্লাস করছেন। নূর নবী আইডি দিয়ে ক্লাস করছেন। আসসালামু রাহমাতুল্লাহ। বলেন এখানে শেষের লাইনে ২ নম্বরটা বলেন। মিমের পরে জবর কেন দিলেন? মিমে যে পেশ আছে এটা কি দেখা যায়? কি কয়? মুহিবাতুন বানাইছে। আচ্ছা আপনি লাইনে থাকেন। সানবিদ আইডি দিয়ে ক্লাস করছেন। শুনতে পান আমাকে? আপনিও লাইনে থাকেন। সানবিদ আইডি দিয়ে ক্লাস করছেন। তারপরে শরীফুল হক ভাইয়া শুনতে পান? শ- শরীফুল আপনি কে বলছেন? ও শরীফুল ইসলাম আপনি। আচ্ছা আমরা আরেকজনকে ডেকেছিলাম। ঠিক আছে। আপনি যেহেতু হ্যান্ড রাইজ করেছেন বলেন। এটা কি আছে? এটা কি বলেন? হ্যাঁ? আবার বলেন। একটু টানতে হবে, হ্যাঁ? আচ্ছা, তুয়াতে কলকালা তো হচ্ছে না। কলকালা করেন। মুহিত এরকম, হ্যাঁ? হ্যাঁ, এটা হ্যাঁ, তুয়াতে কলকালা আস্তে, আস্তে আনতে হবে। এবার নুন নবী আইডি দিয়ে এবার বলেন।
তাহলে আপনি এতক্ষণ উল্টোপাল্টা কেন বলছিলেন? ও আচ্ছা, আচ্ছা। তাইলে সেটা বলতে হবে যে উস্তাদ চশমা ছাড়া দেখতে সমস্যা হয়। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? শরীফুল হক আইডি দিয়ে ক্লাস করছেন, তাই না? আপনি কি শরীফুল হক? ও আপনার নাম বলেন। আতিয়া আপু। ঠিক আছে। আপনি এই ৩ নাম্বারটা পড়েন। তৃতীয় লাইনের ৩ নাম্বারটা। আবার তু না আপু, এখানে আমরা ১ নম্বর হচ্ছে সাকিন দিব। তাহলে আরজি সাকিন শিখলাম। আরজি সাকিন আমরা শিখছি না যে পেশ থাকলেই সাকিন দিতে হবে থামার সময়? তাহলে ১ নম্বর হচ্ছে সাকিন দিব। তাহলে সাকিন দিলে এটা একটা কলকলা তৈরি হবে। তাহলে কোন প্রকারের কলকলা হবে বলেন? বড়, নাকি মাঝারি না ছোট? না, ছোট হবে যদি মাঝখানে থাকে। এই যে যেমন মাঝখানে আছে। মাঝখানে থাকলে ছোট। শেষে শেষে যদি সাকিন হয় তাহলে মাঝারি। মাঝারি। আর তু না। এটা হচ্ছে জবরের দিকে যাবে। সিরত এরকম। হ্যাঁ। কফ আর নুন হচ্ছে একটু জবরের দিকে যাবে আর বা জিম দাল যে ৩ টা এই ৩ টা একটু জেরের দিকে যাবে। এখন বুঝতে পেরেছেন? আজকের এই পড়ায় কি বুঝতে কি কোনো সমস্যা আছে? আচ্ছা।